তিন বিভাগে ভারী বর্ষণের আভাস। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে নিহত ৩ জনের মধ্যে উত্তোলনের নির্দেশ আদালতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামাতের জাতীয় সমাবেশ অনেক কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশটি সুবিশাল হবে অনুমেয় ছিল। কর্মী সমর্থকদের অল্প সময়ে জড়ো করে সাংগঠনিক শক্তি ও প্রদর্শনের ক্ষমতা তার বরাবরের। বিগত শাসন আমলে কঠিনভাবে আক্রান্ত হওয়ার পরও দলটি যে দুর্বল হয়নি, এই সমাবেশ তারও প্রমাণ। জুলাই গণঅভ্যুত্থান ও জামাত শিবিরের মধ্যে নব উদ্দীপনা এনেছে। এতে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ক্ষমতাচ্যুতদের মানতে হবে, নজিরবিহীন দমন পীড়নেও জামাত কিংবা বিএনপি দুর্বল করা যায়নি। পতনের আগ মুহূর্তে শেখ হাসিনা সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমেও নিষিদ্ধ করা হয়েছে। তার আগে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এর বিচারিক নিষ্পত্তি একান্ত প্রয়োজন। কেউ কেউ বলছেন বিচার সম্পন্নের আগে নির্বাচন নয়, অন্য কেউ বলছে নির্বাচনের পরও বিচার থাকবে অব্যাহত। এই অবস্থায় আওয়ামী লীগের অভিযোগ মুক্ত অংশটি নিয়ে কি করা, সে প্রশ্ন উঠছে। রাজনীতিতে অংশগ্রহণের অধিকার কি তাদের থাকবে না? এর মানে কেবল ভোটাধিকার প্রয়োগের সুযোগ নয়, নিজ পছন্দের সংগঠিত হওয়ার অধিকারও। দলটির অভিযুক্ত ব্যক্তিদের আইনসিডিতে বিচার সম্পন্নের আগে অভিযোগ মুক্তরা কি অন্য নামেও সংগঠিত হতে পারবে না? জামায়াতের নব উত্থান দেখেও প্রশ্নটা জাগা স্বাভাবিক। মুক্তিযুদ্ধে রাখা ভূমিকা ঘিরে এক শীর্ষ নেতাদের বিচারে একের পর এক মৃত্যুদণ্ডেরও দলটি কিন্তু নিঃশেষ হয়নি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আরো ফিরতে না দেওয়া যে আওয়াজ তোলা হচ্ছে, সেটাও কি সম্ভব হবে চলমান ব্যবস্থা গ্রহণের ধারায়? যারা সুনির্দিষ্টভাবে অভিযুক্ত তাদের ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না। সবকিছুর পরও আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর অস্তিত্ব তো অনস্বীকার্য। কোনো না কোনো ভাবে তাদের অন্তর্ভুক্ত করে দেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে। হালে গোপালগঞ্জে যা ঘটেছে সেটি অবশ্য ভিন্ন বিষয়, তবে সারা দেশেও দলটি যে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে তা বিভিন্ন জরিপে উঠে আসছে। জাতিসংঘ সহ পশ্চিমা মহল থেকে বলা হচ্ছে এদের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে না রাখার কথা। জামাতের সুবিশাল সমাবেশ দেশের একটি বড় জনগোষ্ঠীর মন খারাপের কারণ হবে, কিন্তু দলটির নেতাকর্মী সমর্থকরা যে এদেশের একাংশ, সেটা তো অস্বীকার করা যাবে না। সেনা শাসন অবসানের পর 1991 সালে নির্বাচন জামায়াত 12% বেশি ভোট পেয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর তার ভোট হয়তো আরো বাড়বে। নির্বাচনের অবশ্য কমাই বাকি। এর মধ্যে যা যা ঘটবে তারও প্রভাব থাকবে ভোটার মনস্তত্ত্বে। বিগত শাসনামলে 3টি ভুয়া নির্বাচন এবং এর মধ্যে নতুন অনেক ভোটার যুক্ত হওয়া আগামীতে কোনো দল কেমন করবে বলা কঠিন। রাজধানীতে সুবিশাল সমাবেশ করার সক্ষমতা মানে ভোট বৃদ্ধি নয়, তবে ভোট বাড়বে ধরে নিয়ে জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইছে। জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো একত্রে নির্বাচন লড়বে এমনটাও শোনা যাচ্ছে। সেটা সম্ভব হলে ক্ষমতা প্রত্যাশী বিএনপির জন্য নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হয়ে উঠতে পারে। এতে অবশ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন লাভের আশা জামায়াতের জাতীয় সমাবেশে অনেক রাজনৈতিক দল আমন্ত্রিত হলেও বিএনপি আমন্ত্রণ পায়নি। সেটা নাকি পিআর ঘিরে জামায়াতের সঙ্গে তার গভীর মতপার্থক্যের কারণে। তবে জামায়াত আমির বক্তৃতা মঞ্চে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির 2 সিনিয়র নেতা। জামায়াতের সমাবেশে দলটিকে উদ্দেশ্য করে কম সমালোচনামূলক বক্তব্য রাখা হয়নি। গণঅভ্যুত্থানের পর দলটির বিরুদ্ধে দেশ জুড়ে চাঁদাবাজি শুরুর অভিযোগ উঠেছে। ইঙ্গিতে সেটা বলতেও কেউ বলেনি। বিএনপির জন্য পিআর সহ মৌলিক সংস্কার কার্যক্রমে অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে সরাসরি। সংস্কার দলটি সতর্ক বটে, নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে এটা ধরে নিয়ে সতর্ক। অধিক শাসনতান্ত্রিক সংস্কার দেশ পরিচালনা কঠিন করে তুলতে পারে বলে শঙ্কা তারা গোপন করছে না। এক্ষেত্রে জামায়াত ও তার মিত্ররা স্বভাবতই চাইছে পিআর পদ্ধতিতে পার্লামেন্টে অধিক আসন নিশ্চিত করতে। রাজনীতিতে কৌশল থাকবে, ক্ষমতায় যেতে কিংবা পার্লামেন্টে বেশি ক্ষমতাবান হতে যাওয়া কোনোটাই দোষের নয়। তবে কেউ কাউকে চাপে ফেলে সংস্কারে বাধ্য করা অগ্রহণযোগ্য। এই অবস্থায় পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বলে ঘোষণা দেওয়া হলে সংকট বাড়বে। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে কিন্তু বলা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য না হলে কোনো সংস্কার নয়। মাঠের রাজনীতিতে অবশ্য অনেক বেপরোয়া কথাবার্তা বলা হয়ে থাকে, যা মনের কথা নয়। এসব বলে চাপ সৃষ্টির মাধ্যমে যেটুকু আদায় করা যাবে সেটাও হয়তো লক্ষ্য। পার্লামেন্টের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে আসন বন্টনের দাবিটুকু যদি এভাবে আদায় হয় সেটা কম হবে না। জামায়াতের সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তেমন কিছু বলা হয়নি, বলা হয়েছে মূলত বিএনপিকে উদ্দেশ্য করে। বিএনপির সমাবেশগুলোই কিন্তু বিপরীতে বলা হচ্ছে। একই দিন এক সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এবং এ সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা জনমনের সৃষ্টি এমন সব ধারণা উল্লেখ করেছেন। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক নির্বাচনের সময় নিয়ে যে সমঝোতা হয়েছিল সেটা ফিকে হয়ে এসেছে বলে মনে হচ্ছে। সরকার ঘনিষ্ঠ বলে বিবেচিত এনসিপি ও জামায়াতের সঙ্গে বিএনপির বিরোধ বৃদ্ধিতে এর প্রতিফলন রয়েছে বললে কি ভুল হবে?
জামাতের জাতীয় সমাবেশে বিএনপি না যাওয়ার ঘটনাকে হালকা করে দেখা যাবে না, এতে রাজনৈতিক মেরুকরণ স্পষ্টতর বলেই মনে হচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে, এটা স্বাভাবিক। জুলাই পদযাত্রা এনসিপি অনেক ক্ষেত্রে ভালো সাড়া পাচ্ছে অবশ্য, কিন্তু রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে আরো সময় লাগবে তাদের, হতে হবে কুশলীও। এদিকে আওয়ামী লীগ সরকারের সহযাত্রী জাতীয় পার্টি পড়েছে অন্তর্দ্বন্দ্বে। জামাতে এমন সংকট নেই, দুর্নীতির বিরুদ্ধে দলটির স্লোগানও জনগণের একাংশে আগ্রহ জাগাবে। জামাত কখনো একা সরকার পরিচালনা করেনি, সেটাও একটা বিষয়। এসব দিক দলটিকে চাঙ্গা রাখবে নির্বাচন পর্যন্ত। এর মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে ফিরলে অবশ্য পরিস্থিতি বদলে যেতেও সময় লাগবে না। জুলাই সনদের ঘোষণাপত্র নিয়ে জটিলতা না বাড়লে নির্বাচনে যাওয়া সহজতর হবে। থেকে থেকে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে কেন, সেটা নিয়ে অবশ্য চলছে জল্পনা। 1 বছর হতে চললেও অন্তর্বর্তী সরকার বিচার সংস্কার নির্বাচন কোনো ক্ষেত্রেই পরিপূর্ণ আস্থা জাগাতে পারছে না বলেও এত সংখ্যা চারদিকে। এর মধ্যে গোপালগঞ্জ পরিস্থিতি আবার বদলে দিচ্ছে। জায়গায় জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে ক্রমবর্ধমান বিভেদ ও সরকারের নানাবিধ দুর্বলতার চ্যালেঞ্জ বেড়ে উঠলে অবাক হওয়া যাবে না। 3 বিভাগে ভারী বর্ষণের আভাস। দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি 3 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া সংস্থাটি জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণে প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা পাওয়া আবহাওয়া অফিসের। রাজধানীতে বিমান বিধ্বস্তে 1 জন নিহত, বহু আহত। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা 1টা 6 মিনিটে বিমানটি উড্ডয়ন করে, এর পরপরই বিধ্বস্ত হয়। অন্তর্বর্তী বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সমাবেশে জামায়াতের টার্গেট কতটুকু সফল। বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই সনদ সহ 7 দফা দাবি তুলে ধরার এই সমাবেশের টার্গেট পূরণে জামায়াত কতটুকু সফল হয়েছে সেই বিশ্লেষণে চলছে রাজনৈতিক অঙ্গনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার নিয়ে 2 মেরুতে অবস্থান করছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে, যত দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের জন্য ততই মঙ্গল। অপরদিকে জামায়াত বলছে, যাদের আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের বিচার